কবির ওর ছেলে ধ্রুবের সাথে ওর মেয়ে জাহ্নবীকে স্কুল থেকে নেওয়ার জন্য এসেছে। জাহ্নবী যখন ওর বয়ফ্রেন্ডের সাথে বাইকে করে চলে যাবে, ঠিক তখনই ওর বাবা গাড়ির হর্ন বাজিয়ে বসলে ও গাড়িতে চলে আসে। কবির ওর মেয়েকে জিজ্ঞাসা করে ছেলেটি কে ছিল, কিন্তু তখন জাহ্নবী বলে ছিল আমার কোনো বন্ধু, এবং ওরা গাড়িতে তর্ক করতে করতে বাসায় পৌঁছায়। বাসায় জাহ্নবী ওর ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করে যে ওর বন্ধু বান্ধবীদের সাথে ক্যাম্পিং করার জন্য যাবে। তবে ক্যাম্পিং করার আগে ওরা সবাই মিলে একটি ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য বের হয়েছে। অনেক দুষ্টামি, ফাজলামি এবং আনন্দের মাধ্যমে ওরা ওদের রাস্তা পার করে একটি ধাবায় গিয়ে পৌঁছায় এবং সেইখানে চা নাস্তার জন্য স্টে করে। তখন কবির যখন ধ্রুবের জন্য ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়েছিল, সেইখানে একজন লোক এসে পৌঁছায় যার নাম ছিল মাধবন। উনি সেইখানে ফোনে জোরে জোরে কথা বলতে থাকে, যেন সেই কথাগুলো আমাদের কবির শুনতে পায়। জাহ্নবী ওর মা জয়তীর সাথে সেইখানে খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় জাহ্নবী বলে খাবারে অনেক তেল, আমি এগুলো খাবো না। কবির যখন চায়ের অর্ডার করে তখন ধাবার সেই ছেলেটি বলে আগে টোকেন নিয়ে আসতে হবে, তারপর চা পাওয়া যাবে। কবিরের কাছে খুচরো ছিল না, এই ফাঁকে মাধবন ওদের জন্য চা নিয়ে আসে। আর এই আন্তরিকতার জন্য কবির মাধবনকে ওদের সাথে খাবারের জন্য বসতে বলে। মাধবন সেইখানে বসার পর সবার সাথে পরিচয় হয়। কবির একে একে ওর ছেলে মেয়েদের নাম বলে। তখন মাধবন জাহ্নবীকে বলে তুমি কেন খাচ্ছ না, তোমার খাবারে অনেক তেল তাই না? এবং তখনই জাহ্নবীকে বলে ঠিক আছে, আমি তোমার রুটি খেয়ে নিচ্ছি, তুমি আমার এই লাড্ডুটি খেয়ে নাও। জাহ্নবী সেই লাড্ডু খাওয়ার সাথে সাথেই ওর মনের ভিতরে একটি অন্যরকম চিন্তা ভাবনা চলে আসে। ওর কি হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না, ও কারো কোনো কথাই শুনতে পাচ্ছে না। ও অবাক দৃষ্টিতে মাধবনের দিকে তাকালে মাধবন ওকে দেখে হেসে দেয়। জাহ্নবীর বাবা মা জাহ্নবীকে খাওয়ার জন্য বললে জাহ্নবী খাচ্ছিল না, কিন্তু মাধবন বলার সাথে সাথেই জাহ্নবী খাওয়া শুরু করে এবং মাধবন বুঝতে পারে যে জাহ্নবী আস্তে আস্তে ওর বসে চলে আসছে। জাহ্নবীকে খেতে দেখে ওর বাবা মা অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। খাবার শেষ করার পর জাহ্নবী বলে আমার খারাপ লাগছে, বাবা চলো আমরা এখান থেকে চলে যাই। কবির ওর ছেলে ধ্রুবের সাথে বিস্কুট কিনছিল এবং জাহ্নবীর মা ফোনে কথা বলছিল। তখনই সেইখানে গাড়ির পাশে মাধবন এসে জাহ্নবীকে বিস্কুট দিয়ে বলে এইটা রাস্তায় খেয়ে নেবে, এবং ওকে হাসতে বললে জাহ্নবী হেসে দেয়। জাহ্নবীর মা ফোনে কথা বলা শেষ করার পর দেখতে পায় মাধবন জানালার পাশ থেকে চলে যাচ্ছে। জাহ্নবীর মা জাহ্নবীকে জিজ্ঞাসা করলে জাহ্নবী বলে জাস্ট বাই বলার জন্য এসেছিল। ওরা সবাই গাড়ি নিয়ে রওনা করে এবং চলে আসে ওদের একটি বাংলোতে। ধ্রুব সবার প্রথমে ওর কিনে নিয়ে আসা একটি মাছকে সেইখানকার পন্ডের মধ্যে ছেড়ে দেয়। সবাই সেই বাংলোতে ঢুকে গেলেও আমাদের জাহ্নবী গাড়ির মধ্যে বসেই মাধবনের দেওয়া সেই বিস্কুট মনোযোগ সহকারে খাচ্ছিল। সবাই মিলে বাংলোর পুলে এসে একসাথে গোসল করা শুরু করে, আনন্দ করে, দুষ্টামি করে, অনেক ফাজলামো করে। জাহ্নবীর মায়ের ফোন ভিজে যায় বিধায় উনি সেই ফোনটাকে নিয়ে এসে চালের মধ্যে ঢুকিয়ে রাখে এবং চুল শুকানোর জন্য ছাদে আসলে দেখতে পায় ওদের বাংলোর গেটের বাহিরে মাধবন দাঁড়িয়েছিল। উনি তখন ভয় পেয়ে যায় এবং ছুটে চলে যায় কবিরের কাছে। মাধবন সেই গাড়ির ভিতরে তাকিয়ে দেখতে পায় জাহ্নবী সেই বিস্কুটগুলোকে খেয়ে ফেলেছে। কবির তখন পুল থেকে উঠে এসে দেখতে পায় মাধবন ইতিমধ্যে ওদের বাসার ভিতরে ঢুকে এসেছে। মাধবন বলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমি আমার মেয়েকে ফোন করতে পারছিলাম না। তখনই আমি রাস্তার সাইডে আপনাদেরকে দেখলাম এবং বাংলোর ভিতরে চলে আসলাম। যখন জিজ্ঞাসা করে আপনি ঘরের ভিতরে কিভাবে ঢুকলেন, তখন জাহ্নবী বলে আমি গেট খুলে দিয়েছি এবং তাকে বাসায় আসতে বলেছি। ওর বাবা মা বুঝতে পারছিল না কি বলবে। জাহ্নবীর বাবা মা তার ফোনটাকে চার্জ দেওয়ার ব্যবস্থা করে দেয় এবং সবাই মিলে উপরের কামরায় চলে যায়। জাহ্নবীর মা মাধবনের জন্য চা নিয়ে আসে এবং মাধবন সেইখানে সোফায় বসার পর টি টেবিলের উপরে পা তুলে বসে। কবিরের স্ত্রী কবিরকে বলে সেই লোককে এখনই বাসা থেকে বের হয়ে যেতে বলো, কিন্তু কবির বলে 15 মিনিটের বিষয়, সমস্যা নেই। ততক্ষণে আমাদের জাহ্নবী নিচে চলে এসেছে এবং মাধবনের সাথে কথা বলা শুরু করেছে। জাহ্নবী মাধবনের সাথে কথা বলার সময় জাহ্নবীর ভাই ধ্রুব সেইখানে এসে ওকে খেলার জন্য ফোর্স করে এবং মাধবন খেপে যায়। মাধবন তখন জাহ্নবীকে বলে তোমার ভাইয়ের সাথে এত পরিমাণে খেলো যেন ও আজকের পরে আর কখনো তোমার সাথে খেলতেই না চায়। জাহ্নবী মনোযোগ দিয়ে ওর কথা শোনার পর বলে ঠিক আছে, এবং জাহ্নবী ওর ভাইকে নিয়ে বাহিরে গিয়ে দোলনার ভিতরে এমন ভাবে খেলা শুরু করে যে ধ্রুব ভয়ে সেইখানে চিৎকার করতে থাকে। ধ্রুবের চিৎকার শুনে ধ্রুবের মা এবং বাবা নিচে নেমে আসে এবং জাহ্নবীকে থামতে বলে, কিন্তু জাহ্নবী একেবারেই থামছিল না। যখন মাধবন আদেশ দেয় যে জাহ্নবী এবার থেমে যাও, তখনই জাহ্নবী থেমে যায় এবং ধ্রুব সেইখানে মাথা ঘুরে নিচে পড়ে যায়। কবির ওর মেয়ে জাহ্নবীকে বলে এইটা খেলার কোনো তরিকা, তুমি এগুলো কি করছো? তখন মাধবন জাহ্নবীকে সরি বলতে বললে জাহ্নবী ওর বাবাকে সরি বলে। আকাশে বিদ্যুৎ চমকে আসে। রাতের বেলা ওরা সবাই খাবার টেবিলে বসার পর জাহ্নবীর বাবা জাহ্নবীকে বলে যা হয়েছে সেটার জন্য মন খারাপ করে লাভ নেই। তখন মাধবন সেইখানে এসে খাবার টেবিলে বসে এবং বলে আপনার মেয়ে আমার কন্ট্রোলে, আপনারা বিশ্বাস করতে না চাইলে
আসুন আপনাদেরকে ডেমো দেখাই। তখন মাধবন জাহ্নবীকে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে বলো তুমি ওর সাথে আর দেখা করবে না এবং ওর সাথে সম্পর্ক ব্রেকআপ করে দেবে। জাহ্নবী তখনই ওর বয়ফ্রেন্ডকে ফোন দেয় এবং বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলেছি। জাহ্নবীর মা জিজ্ঞাসা করতে থাকে, তোমার কি হয়েছে? তখন মাধবন জাহ্নবীকে বলে, তোমার বাবা মাকে বলো তোমার কিছুই হয়নি। এবং জাহ্নবী ওর বাবা মাকে সেই একই কথা বলে। জাহ্নবীর বাবা অবাক হয়ে যায় এবং মাধবনের কোট নিয়ে এসে বলে, আপনি এখনই আমাদের বাসা থেকে বের হয়ে যান। মাধবন বলে, আমি যেই কাজের জন্য এখানে এসেছি সেইটা কমপ্লিট হয়নি। এবং যখন মাধবনের হাত ধরে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, তখনই মাধবন বলে, জাহ্নবী তোমার বাবাকে ঠেকাও। এবং জাহ্নবী সামনে এসে দাঁড়িয়ে পড়ে, বলে, এই লোককে আমি বাসা থেকে বের করতে দেব না, উনি কোথাও যাবে না। এক পর্যায়ে গিয়ে জাহ্নবী এসে ওর বাবাকে ধাক্কা দিয়ে বসে। তখন গিয়ে মাধবন বলে যে, বিশ্বাস হলো তোমাদের মেয়ে আমার কন্ট্রোলে? ওরা ভাবতে থাকে কিভাবে এমনটা হলো। তখন মাধবন বলে যে, হ্যাঁ, আমি তোমাদের মেয়েকে কালো জাদু করেছি, বশীকরণ করেছি তোমাদের মেয়েকে। ওরা বিশ্বাস করতে চায় না। তখন মাধবন জাহ্নবীকে বলে বাচ্চাদের মতো কান্না করতে, এবং জাহ্নবী বাচ্চাদের মতো কান্না করা শুরু করে। বলে, চিৎকার করে কান্না করো, এবং জাহ্নবী চিৎকার করে কান্না করা শুরু করে। জাহ্নবীর বাবা মা ভয় পেয়ে যায়। তখন মাধবন জাহ্নবীকে বলে, বাসার সব ইন্টারনেট এবং টেলিফোনের লাইনগুলোকে কেটে দাও। জাহ্নবী বাসার সব অ্যান্ড্রয়েড ফোনগুলোকে ভেঙে ফেলে এবং ইন্টারনেটের লাইন এবং টেলিফোনের লাইন কেটে ফেলে। এবং তখন গিয়ে মাধবন জাহ্নবীকে আদেশ করে, তুমি চা পাতি খাওয়া শুরু করো। জাহ্নবী পাগলের মতো চা পাতি নিয়ে চিবিয়ে খাওয়া শুরু করে। জাহ্নবীর মা জাহ্নবীকে ঠেকানোর অনেক চেষ্টা করে, কিন্তু জাহ্নবী প্যাকেট থেকে চা পাতি নিয়ে খেয়েই যাচ্ছিল। এক পর্যায়ে গিয়ে জাহ্নবীর গলার ভিতরে চা পাতি আটকে যায়। জাহ্নবীর বাবা জাহ্নবীকে ঠেকানোর চেষ্টা করলে মাধবনের আদেশে জাহ্নবী ওর বাবাকে চড় মেরে বসে। জাহ্নবী থেকে থেকে বুঝতে পারছিল ওর কন্ট্রোল ওর মধ্যে নেই, কিন্তু সবকিছুর জন্যই ওর কাছে খারাপ লাগছিল। ও ওর বাবাকে চড় মারার জন্য কেঁদে দেয়। বাহিরে অসম্ভব বৃষ্টি হচ্ছে এবং মাধবন জাহ্নবীকে দিয়ে ওর পা টেপানো শুরু করে। তখন মাধবন বলে, আমি চাই তোমরা তোমাদের মেয়েকে আমার কাছে দান করে দাও। জাহ্নবীর মা মাধবনের কাছে হাত জোর করে কান্না করতে থাকে, কিন্তু মাধবন বলে এইটা কোনোভাবেই সম্ভব না। মাধবন ওদেরকে আরো ভয় দেখানো শুরু করে এবং জাহ্নবীকে লাথি দিয়ে বসে। তখনই কবির একেবারে খেপে যায় এবং দৌড়ে এসে মাধবনকে ধরে মারা শুরু করে। তখন মাধবন জাহ্নবীকে আদেশ করে ওর ছোট ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলার জন্য। জাহ্নবী দৌড়ে গিয়ে ওর ছোট ভাইকে ধরে ওর ছোট ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়, আর মাধবন হাসতে থাকে। তখনই ওরা শুনতে পায় ওদের বাসার কলিং বেল বেজে উঠেছে। ওদের বাসায় দুইজন পুলিশ অফিসার এসেছে। সেই পুলিশ অফিসারগুলো বাসায় ঢুকে আসার পর বলে, এতক্ষণ ধরে কলিং বেল দিয়ে যাচ্ছে, আপনারা শুনছেন না? ওরা বলে, আমরা ফ্যামিলি পার্টি করছি, জোরে গান বাজাচ্ছি, এর কারণে শুনতে পাইনি। টেবিলের নিচে সব ভাঙা মোবাইলগুলো লুকানো ছিল। তখন পুলিশ অফিসারটি বাসার ভিতরে ঢুকে বলে যে, আপনাদের ফোন থেকে 911-এ কল এসেছে। তখন কবিরের স্ত্রী বলে যে, এটা তো ভুল কথা, আমার ফোন থেকে কোনো কল যায়নি। এবং সেই নাম্বারে ফোন ব্যাক করার পর সেই ফোন বাজতে থাকে। কবিরের স্ত্রী বলে, আমার ছোট ছেলে মনে হয় ফোন লুকিয়ে ফোন নিয়ে খেলছে, এবং সরাসরি কুকিং রুমে চলে যায়। তখনই আমরা দেখতে পাবো যে জাহ্নবী বাসার সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে সেই সিলিন্ডারের উপরে একটি ম্যাচ হাতে করে নিয়ে বসে আছে। যদি ওরা পুলিশকে কিছু বলার চেষ্টা করে, তাহলে মাধবন আদেশ দেওয়ার সাথে সাথেই জাহ্নবী সেইখানে সেই ম্যাচের মাধ্যমে আগুন জ্বালিয়ে দেবে এবং পুরো বাসার ভিতরে গ্যাসের জন্য ব্লাস্ট হয়ে যাবে। জাহ্নবীর মা সেইখানে সেই চালের ভিতরে লুকিয়ে রাখা ফোনটাকে বের করে নেয় এবং সেইটাকে নিয়ে এসে পুলিশদের সামনে এসে বলে, আমার ছোট ছেলে ফোন নিয়ে খেলা করতে গিয়ে আপনাদেরকে ভুলে ফোন করে বসেছে। পুলিশগুলো তখন বাসা থেকে বের হয়ে চলে যায়। জাহ্নবীর মা ঘরের মধ্যে এসে সেই ফোনটাকেও ভেঙে ফেলে এবং মাধবন খুশি হয়, আর তখন জাহ্নবীকে আদেশ দেয়, তুমি ঘরের মধ্যে চলে আসো। কবির তখন মাধবনকে বলে, তুমি যা চাও তোমাকে আমি তাই দিয়ে দেব। আমার ছোট ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ওর অবস্থা ভালো না। তুমি চাইলে এই বাংলো তোমার নামে করে দেব, আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার সব তোমাকে দিয়ে দেব, আমাদেরকে ছেড়ে দাও। মাধবন তখন কবিরকে বলে, ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছু নিয়ে আসো। কবির ওর টাকা পয়সা, স্বর্ণালঙ্কার সবকিছু একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে এসে মাধবনকে দেয়। মাধবন সেই ব্যাগ নিয়ে যখন বাসার বাহিরে বের হয়ে যায়, একটু সময়ের জন্য কবির এবং ওর স্ত্রীর কাছে মনে হয় ওরা এই বিপদ থেকে মুক্তি পেয়ে গেছে, কিন্তু ওরা দেখতে পায় জাহ্নবী একেবারে বোবা পুতুল হয়ে গেছে। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, ও নড়ছে না, চড়ছে না, এমনকি ওর চোখের পলকও পড়ছে না। তখনই কবির ওর স্ত্রীর সাথে দৌড়ে গিয়ে বাসার বাহিরের দরজাটা খুলে দেখতে পায় মাধবন সেইখানে দাঁড়িয়ে আছে এবং ওদের সব টাকা পয়সা, স্বর্ণালঙ্কার আগুনে পুড়িয়ে দিয়েছে। মাধবন তখন বলে, তোমাদের কাছে কি মনে হয়েছে তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে পারবে? আমার টাকা পয়সার প্রয়োজন নেই, আমি অনন্তকাল জীবিত থাকতে চাই। ইহকাল, পরকাল থেকে শুরু করে এমন কোনো কাল নেই যেই কালের কেউ আমাকে ভয় পায় না। কোনো কালের কাউকেই আমি কখনো ছাড় দেইনি। যখন ও নিজের নাম বলে চিৎকার করে, তখন আকাশ থেকে বিদ্যুৎ চমকে ওঠে।
ও তখন আবারও ঘরের ভিতরে ঢুকে আসে এবং জাহ্নবীকে আদেশ দেয়, তুমি তোমার নিজেকে চর মারা শুরু করো। জাহ্নবী একের পর এক চর নিজের গালে মারতে থাকে। কবির এবং ওর স্ত্রীর কিছুই করার থাকে না। জাহ্নবী ওর নিজের গালে চর মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। তখন মাধাবান জাহ্নবীকে বলে, তুমি নাচা শুরু করো, এবং জাহ্নবী গান ছেড়ে নাচা শুরু করে। ও বলে, শরীরের সব এনার্জি দিয়ে নাচতে থাকো। কবির চলে যায় ওর ছোট ছেলের কাছে এবং ওর ছোট ছেলের মাথা ধরে ওর পাশে বসে থাকে, এবং জাহ্নবী নাচতে 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 এক পর্যায়ে গিয়ে ও আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। ওর শরীর আর নড়ছিল না, ওর নিঃশ্বাস অনেক বড় বড় হয়ে আসে। এভাবেই চলতে থাকলে ও মারা যাবে। ওর দম নিতেও অনেক কষ্ট হচ্ছিল। তখনই ব্লুটুথ স্পিকারের চার্জ শেষ হয়ে গেলে মিউজিক বন্ধ হয়ে যায় এবং জাহ্নবীর মা দ্রুত পানি নিয়ে এসে জাহ্নবীকে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু মাধাবান বলে, খবরদার, তুমি পানি খাবে না। আর জাহ্নবী সেই পানি ফেলে দেয় আর বলে, জাহ্নবী কখন পানি খাবে সেটা আমি ডিসাইড করব। তখনই আমাদের কবির ওর ছোট ছেলের কাছে একটি ব্লুটুথ অডিও রেকর্ডার পায় এবং ওর মাথায় একটি আইডিয়া চলে আসে। অন্যদিকে মাধাবান জাহ্নবীকে বলে, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, ততক্ষণে তোমার মা এইখান থেকে চলে না গেলে তুমি তোমার মায়ের গলা কেটে দেবে। এবং 7 গোনার সাথে সাথেই জাহ্নবীর মা সেইখান থেকে সিঁড়িতে করে উপরে চলে যায়। কবির এবং কবিরের স্ত্রী ভাবতে থাকে ওরা কি করবে। রাত গভীর হয়ে যায় এবং মাধাবান ঘুমিয়ে যায়। কবির তখন লুকিয়ে নিচে আসার চেষ্টা করে, কিন্তু জাহ্নবী মাধাবানকে সিকিউরিটি দিয়ে রেখেছিল। জাহ্নবী সেইখানে চাকু নিয়ে দাঁড়িয়েছিল। কেউ যদি নিচে আসার চেষ্টা করে তাহলে জাহ্নবী তাকে মেরে ফেলবে। কবির যখন ওর মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে তুমি চুপচাপ থাকো, আমি নিচে আসবো, তখন জাহ্নবী ওর শরীরের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ওর বাবার সামনেই ওর জামার ভিতরেই প্রসাব করে ফেলে। ওর বাবা এইটাকে দেখে একেবারেই কেঁদে দেয় এবং বুঝতে পারে ও যদি নিচে আসার চেষ্টা করে তাহলে জাহ্নবী আরও কন্ট্রোল হারিয়ে ফেলবে। এই জন্য উপরে ফিরে চলে যায়। জাহ্নবী সেইখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কবির গিয়ে ওর স্ত্রীকে এই কথা বলার পর জাহ্নবীর মা দ্রুত নিচে ছুটে আসে এবং মাধাবানকে বলে, ওর কাপড় চেঞ্জ করার সুযোগ দাও। কিন্তু মাধাবান বলে ও কোথাও যাবে না এবং মাধাবান ওকে আদেশ দেয় ওইখানেই ওর পোশাক চেঞ্জ করার জন্য। আর জাহ্নবী সেইখানেই ওর জামা চেঞ্জ করা শুরু করে। জাহ্নবীর মা যখন জাহ্নবীকে পোশাক পরাচ্ছিল তখন জাহ্নবী চিৎকার করে কাঁদতে থাকে। কবির বুঝতে পারছিল না কি করবে। ও দোতলার জানালা দিয়ে বের হয়ে আসার চেষ্টা করে। জাহ্নবীর মা জাহ্নবীর কান্না দেখে একেবারেই ক্ষেপে যায় এবং জাহ্নবীর হাত থেকে চাকু নিয়ে মাধাবানকে অ্যাটাক করে বসে। জাহ্নবীর মা যখন মাধাবানের সাথে মারামারি চালিয়ে যাচ্ছিল তখনই জাহ্নবী ওর মাকে মারার জন্য চাকু নিয়ে চলে আসলে জাহ্নবীর বাবা এসে ওকে ঠেকিয়ে ফেলে। জাহ্নবীর মা মাধাবানকে মেরে অনেক আহত করে ফেলে। কবির ওর মেয়ে জাহ্নবীকে সেইখানে সিঁড়ির সাথে বেঁধে ফেলে এবং মাধাবানকে আরো মারা শুরু করে। যখন কবির মাধাবানকে একেবারে মেরে ফেলবে এবং বলে, তুই আমার মেয়েকে ছেড়ে দিবি কিনা বল, তখনই মাধাবান বলে যে, জাহ্নবী তুমি হাসা শুরু করো। তুমি ততক্ষণ পর্যন্ত জোরে জোরে হাসবে যতক্ষণ পর্যন্ত না তুমি মারা যাও। এবং জাহ্নবী পাগলের মতো হাসা শুরু করে। জাহ্নবীর হাসার চিৎকারে কবির এবং ওর স্ত্রী নিজেদের কান ধরে সেইখানে বসে পড়ে। তখন মাধাবান উঠে বলে, যদি তুই আমাকে মেরে ফেলিস তাহলে আমি আমার মরার আগ মুহূর্তে সর্বশেষ যেই কথাটা বলেছি জাহ্নবী মৃত্যুর আগ পর্যন্ত সেইটা করতে থাকবে। এবং মাধাবান বলে, এবার হাল ছেড়ে দে এবং তোর মেয়েকে আমার সাথে পাঠিয়ে দে, তাহলে আমি ওয়াদা করছি খুব দ্রুত আমি ওকে পুরোপুরি বিপদ থেকে এবং কষ্ট থেকে মুক্তি দিয়ে দেব, মানে ওকে মেরে ফেলবে। এরপরেও যখন কবির এবং ওর স্ত্রী মানতে রাজি ছিল না তখন মাধাবান জাহ্নবীকে বলে, যাও তোমার ছোট ভাইকে একেবারে মেরে ফেলো। জাহ্নবী সাথে সাথে হাতে চাকু নিয়ে ওর ছোট ভাইকে খোঁজা শুরু করে এবং দোতলায় উঠে আসে। জাহ্নবীর বাবা মা যখন জাহ্নবীকে নিয়ে একটি স্টোর রুমের ভিতরে চলে আসে তখন জাহ্নবী কান্না শুরু করে এবং বলে, আমি ঠিক হয়ে গেছি। ওরা যখন সেই কথা বিশ্বাস করে নেয় তখনই জাহ্নবী ওদেরকে ওই স্টোর রুমের ভিতরে আটকে ফেলে এবং চাকু নিয়ে ওর ছোট ভাইকে খোঁজা শুরু করে। ওর ছোট ভাই নিজের জান বাঁচানোর জন্য ছাদে গিয়ে লুকিয়ে থাকে এবং জাহ্নবী সেই ছাদে গিয়ে পৌঁছালে ও ওর ছোট ভাইকে তুলে নিয়ে ছুঁড়ে নিচে ফেলে দেয়। ধ্রুব নিচে পড়ার পর কবির দেখতে পায় ধ্রুব একেবারে অজ্ঞান হয়ে গেছে এবং সেইখানেই চিৎকার করে কান্না করা শুরু করে। সবাই ভাবতে থাকে এগুলো সব কি হচ্ছে। মাধাবান তখন জাহ্নবীকে নিয়ে বাংলোর বাহিরে বের হয়ে আসে এবং কবির বুঝতে পারে কিছু সময়ের ভিতরে যদি ওর ছেলে ধ্রুবকে হাসপাতালে না নিয়ে যাওয়া হয় তাহলে ওর ছেলে মারা যাবে। তখন গিয়ে মাধাবান বলে, আমি যা বলছি সেইটাকে তোমরা রিপিট করো। আমরা আমাদের মেয়ে জাহ্নবীকে ভগবান মাধাবানকে আজীবনের জন্য দিয়ে দিলাম।
ওরা এই কথা বলার সাথে সাথে মাধাবান সেইখান থেকে জাহ্নবীকে নিয়ে চলে যায় এবং কবির সাথে সাথে ওর ছেলে ধ্রুবকে গাড়িতে বসানোর পর ওর স্ত্রী জয়তীকে বলে, এখনই আমাদের ছেলেকে নিয়ে তুমি হাসপাতালে চলে যাও। কবির সেই বাংলোর ভিতরে ঢুকে আসে এবং ওর হাতের ভিতরে চাকু ঢুকে গিয়েছে বিধায় ও সেই হাতটাকে ভালোভাবে চাকুর সাথে বেঁধে নেয় এবং একটি সাইকেল নিয়ে জঙ্গলের ভিতরে ওদেরকে খোঁজা শুরু করে। মাধাবান যখন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেই জঙ্গলের ভিতরে থাকা অসংখ্য মেয়েরা মাধাবানকে ফলো করা শুরু করে। মাধাবান এর আগেও অসংখ্য মেয়েদেরকে নিজের বশ করে ফেলেছে এবং ওদের সবাইকে নিয়ে এসে এই জঙ্গলের ভিতরে রেখে দিয়েছে। মাধাবান সেইখানে জাহ্নবীকে নিয়ে আসার পর বলা হয়, তুমি আজকে তোমার এই সব বোনদের সাথে আজাদ হয়ে যাবে, আমি আজ রাতে তোমাদের সবাইকে বলি দেব। কবির সেই জঙ্গলের এক সিকিউরিটি গার্ডের ফোন নেয় এবং তখনই আমরা দেখতে পাবো যে যখন কবিরের স্ত্রী মাধাবানের সাথে ফাইট করে যাচ্ছিল তখন কবির মাধাবানের ফোনের মধ্যে আইপি অ্যাড্রেস ইনপুট করে ওর ফোনের ফাইন্ড মাই ফোন অপশনটি চালু করে দিয়েছে এবং লোকেশন ট্র্যাকিংটাকে ওর ফোনে মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। কবির সেই ফোন এবং ওইখানে থাকা একটি বাইক নিয়ে সেই লোকেশন ট্র্যাকিং করে ওদের দিকে পৌঁছাতে থাকে। আর মাধাবান অমরত্ব পাওয়ার জন্য সেই মেয়েদেরকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। ও সব মেয়েদেরকে নিয়ে শয়তানের পূজা করা শুরু করে এবং ও সবাইকে বলে, আমি এক একটা পুতুল এই আগুনের দিকে ফেলবো এবং তোমরা সবাই আস্তে আস্তে এই আগুনের দিকে এগিয়ে আসবে। অন্যদিকে কবির ততক্ষণে সেই লোকেশন ফলো করে জঙ্গলের কাছাকাছি চলে আসলে মাধাবানের দুই অনুসারী ওকে আক্রমণ করে বসে। আর অন্যদিকে আমাদের মাধাবান মন্ত্র পড়ে সেই পুতুলগুলোকে আগুনে ফেলতে থাকে এবং মেয়েরা আস্তে আস্তে সেই আগুনের দিকে এগিয়ে আসতে থাকে। কবির সেই অনুসারীদেরকে মেরে ফেলে এবং দেখতে পায় সেইখানে জঙ্গলের মধ্যে একটি পুরাতন বাংলোতে আগুন জ্বলছে। কবির সেইখানে এসে এত মেয়েদেরকে দেখতে পেয়ে একেবারেই অবাক হয়ে যায়। মাধাবান তখনই কবিরকে দেখে ফেলে এবং মাধাবানের অনুসারীরা কবিরের পিছন থেকে ওর মাথায় আঘাত করে ওকে টেনে নিয়ে আসে মাধাবানের পায়ের সামনে। মাধাবান তখন কবিরকে বলে, আজ পর্যন্ত কেউ আমাকে কিছুই করতে পারেনি এবং তুইও করতে পারবি না। আমাদের কবির যখন অজ্ঞান হয়ে যায় তখন মাধাবান আবারও মন্ত্র পড়া শুরু করে এবং পুতুলগুলোকে আগুনে ছুড়তে থাকে। সর্বশেষ পুতুলটি যখন মাধাবান আগুনের মধ্যে ফেলে দেবে এরকম অবস্থায় আমাদের কবির ওর জ্ঞান ফিরে পায় এবং সেইখান থেকে আগুন জ্বলতে থাকা একটি লাঠি তুলে নেয় আর সেইটাকে মাধাবানের পায়ের ভিতরে ঢুকিয়ে দেয়। যখন মাধাবান ব্যথায় চিৎকার করে যাচ্ছিল তখনই কবির ওর মুখের মধ্য থেকে জিহ্বাটাকে টেনে ধরে চাকু দিয়ে সেইটাকে কেটে ফেলে। মাধাবানের জিহ্বা কেটে ফেলার কারণে ও আর কথা বলতে পারছিল না, কোনো মেয়েদেরকে কোনো আদেশ দিতে পারছিল না, এমনকি মন্ত্রও পড়তে পারছিল না। কবির সেই জিহ্বাটাকে আগুনের ভিতরে ছুঁড়ে ফেলে দেয়। সব মেয়েরা একসাথে এসে যখন কবিরকে অ্যাটাক করা শুরু করে তখন কবির ওর হাতের মধ্যে থাকা সেই ব্লুটুথ অডিও প্লেয়ারটি চালু করে দেয়। সেই অডিওর মধ্যে মাধাবান বলছে, আমি তোমাদের সবাইকে আজাদ করে দিয়েছি, আজকের পর থেকে তোমরা একেবারে মুক্ত। তখনই আমরা জানতে পারবো কবির যখন ওর ছেলে ধ্রুবের কাছ থেকে সেই অডিও প্লেয়ার পেয়েছিল তখন থেকেই ও সেইটাকে রেকর্ড করা শুরু করে। ও সেগুলোকে ল্যাপটপের মধ্যে নিয়ে শুধুমাত্র ভালো কথাগুলোকে এডিট করেছে এবং সেই আওয়াজ সব মেয়েদের কানে গিয়ে পৌঁছানোর পর সব মেয়েরা মুক্তি পেয়ে যায়। আমাদের কবির ওর মেয়ে জাহ্নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং দুজন মিলেই কেঁদে দেয়। পরের দিন কবির যখন হাসপাতালে ভর্তি ছিল তখন পুলিশরা এসে কবিরকে জানায়, আপনি যেই মেয়েগুলোকে জঙ্গলের মধ্য থেকে খুঁজে বের করে এনেছেন সেই মেয়েগুলোকে আমরা সব পরিবারদের কাছে ফিরিয়ে দিয়েছি। যে সকল বাবা মায়েরা তাদের মেয়েদেরকে ফিরে পাওয়ার আশা একেবারেই হারিয়ে ফেলেছিল তাদের সবার মুখে হাসি ফিরে এসেছে। কিন্তু আমরা আজ পর্যন্ত মাধাবান নামের সেই লোককে খুঁজে পাইনি। কিন্তু পরের পর্বেই আমরা দেখতে পাবো যে কবির জঙ্গলের মধ্য থেকে মৃত ইঁদুর থেকে অন্যান্য পশু পাখিদেরকে কালেক্ট করছে এবং সেইগুলোকে নিয়ে ও একটি গুহার মধ্যে চলে যায়। সেই গুহার ভিতরে ও আজও মাধাবানকে আটকে রেখেছে। ও মাধাবানের সামনে বসে নিজে ভালো খাবার খায়, সিগারেট স্মোক করে এবং মাধাবানকে সেই মৃত পশু পাখিগুলোকে খাওয়ায়। তখন গিয়ে কবির মাধাবানকে বলে, তুই পরকালের শয়তান হতে পারিস কিন্তু এই জন্মে তোর জন্য আমি হচ্ছি তোর শয়তান, যার হাত থেকে তুই মৃত্যুর আগ পর্যন্ত রক্ষা পাবি না। এবং কবির সেই গুহা থেকে বের হয়ে যায় আর আমাদের মাধাবান সেই অন্ধকারের ভিতরে বসে চিৎকার করে কান্না করতে থাকে। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।